আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। 2024 সালের 5 অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। তখন কোটা বিরোধী আন্দোলনের নামে তার পদত্যাগ দাবি করা হয়। কিন্তু দীর্ঘদিন যাবৎ তিনি বলে আসছিলেন যে কোটা বিরোধী আন্দোলনের কোনো কারণ নেই আমাকে অভিযুক্ত করার, কারণ আমি 2018 সালে এই কোটা পদ্ধতি বাতিল করেছিলাম। ছাত্রদের দাবি সেটা তো আমি পূরণ করেছিলাম। হাইকোর্টের একটি রায় হয়েছে, সে রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্ট করেছে, রায় স্থগিত হয়ে গেছে এবং সেখানে চূড়ান্তভাবে ছাত্রদের পক্ষেই রায় হয়েছে। তারপরে কেন আন্দোলন? এর পূর্ব থেকে তিনি বলে আসছিলেন যে আসলে একটি বড় রাষ্ট্র বাংলাদেশের ভিতর তাদের বেস করতে চায়, সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চায়, আমার পোর্ট নিতে চায় এবং একটা নতুন রাষ্ট্র করতে বাংলাদেশের এক অংশকে ব্যবহার করতে চায়। আমি কোনোভাবে ওই রাষ্ট্রের অনৈতিক অস্বাভাবিক চাহিদার সঙ্গে একমত হইনি, ফলে তারা আর আমাকে ক্ষমতায় দেখতে চায় না। এবং এমন কথাও শেখ হাসিনা বলছেন যে এত বড় রাষ্ট্র তারা চাইলে অনেক সময় অনেককে ক্ষমতার থেকে সরিয়েও দিতে পারে। তবে তিনি বলেছেন যে আমি শেখ মুজিবের কন্যা, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কোনোভাবে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চাই না। তিনি ক্ষমতার থেকে সরে গেলেন 5 অগস্ট। এর পরবর্তীতে যাকে ক্ষমতায় এনে বসানো হলো বিনা নির্বাচনে, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার বিরুদ্ধে শেখ হাসিনার সবচেয়ে বড় অভিযোগ ছিল যে এই ইউনূস চায় তার বিদেশি প্রভুদের নিয়ে আমাকে সরিয়ে ক্ষমতা দখল করতে। বাস্তবতা হলো সেটাই হলো। তখন কেউ কেউ বলতেন যে না, শেখ হাসিনার অভিযোগটা বোধহয় সঠিক না, ইউনূস কেন এটা চাইবেন। কিন্তু ইউনূস যখন নিজে স্বীকারোক্তি করলেন, তিনি যখন নিজে স্বীকার করে বললেন যে শেখ হাসিনার ক্ষমতার পরিবর্তন ঘটানোটা এটা হঠাৎ করে কোনো কিছু হয়নি, এটা মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে করা হয়েছে, অর্থাৎ সুপরিকল্পিত পরিকল্পনার ভিতর থেকে, এটাকে আরো সহজে বলতে পারি দীর্ঘ ষড়যন্ত্রের মধ্য থেকে তাকে সরানো হয়েছে। এবং যাদেরকে দিনে তিনি ষড়যন্ত্র করেছেন তাদের একজনাকে তিনি মাস্টার মাইন্ড হিসাবে ওই ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে পরিচয় করে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন দেশের অনেকেই বললেন যে তাহলে তো শেখ হাসিনা সঠিক বলেছিল যে আসলে কোটা বিরোধী আন্দোলন নয়, ডক্টর ইউনূসই তাকে ক্ষমতাচ্যুত করতে চায়। আমরা প্রথমে ডক্টর ইউনূসের সেই স্বীকারোক্তিটা একটু দেখে আসি, তারপরে ডক্টর ইউনূস যে এটা করতে ব্যাপক টাকা ব্যয় করেছেন সে বিষয়টা আমরা দেখব। Is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he's recognized that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. So you can't catch one and say, okay, it's over. তাহলে দর্শক শ্রোতা, আপনারা দেখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছেন যে দীর্ঘ মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে এটা করা হয়েছে। এটা এমন নয় যে হঠাৎ করে কোনো কিছু ঘটে গেছে। এবং কিভাবে করা হচ্ছে, নেতৃত্বকে, সে বিষয়টাও কেউ জানতো না। অর্থাৎ শেখ হাসিনা যে অভিযোগটা তার বিরুদ্ধে করেছিলেন সেই অভিযোগটা তিনি উচ্ছ্বসিত হয়ে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যে একটা প্রতিষ্ঠান আছে ক্লিন্টন ফাউন্ডেশন, সেখানে গিয়ে তিনি সেটা স্বীকার করলেন। এখন এই ক্ষেত্রে যে তিনি বিদেশিদের ব্যবহার করেছেন, টাকা ব্যয় করেছেন, এই অভিযোগটা শেখ হাসিনার ছিল। আমরা সেই ক্ষেত্রে আর একটি সাক্ষ্য আপনাদের দেখাতে চাই। সর্ব ইউরোপীয় জামাতের যিনি মুখপাত্র, তিনি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। জামাতে ইসলামী এবং ইউনূস যৌথভাবে যে শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য কাজ করেছেন এবং ব্যাপক টাকা ব্যয় করেছেন, এই বিষয়টি তার একটি প্রকাশ্য স্বীকারোক্তি আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। ইউনূস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না, ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল। উনি, আমি অনেয়ারে
এর কথা বলছি, উনি একটি লবিং ফার্ম হায়ার করেছিলেন। ওই লবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম, অর্থাৎ ওই লবিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি। ওনার টাকা খরচ করে, ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন, উনি লবিং ফার্ম হায়ার করে কাজ করেছেন। যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফেসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে, জামাত এবং ডক্টর ইউনূস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার্স। সুতরাং ডক্টর ইউনূস এই যে কাজগুলো করেছেন, আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি, তারা কোন টার্মস এর ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে। তো বিদেশি লবিং ফার্মরা তো অনেক টাকা চার্জ করে, তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয়। ইউনূস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না, ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল। উনি, আমি অনেয়ারের কথা বলছি, উনি একটি লবিং ফার্ম হায়ার করেছিলেন। ওই লবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম, অর্থাৎ ওই লবিং ফার্মকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে আশা করি পরিষ্কার হলো যে ডক্টর ইউনূস একটা লবিং ফার্ম হায়ার করেছিলেন, ভাড়া করেছিলেন, এবং তার যে গ্রামীণ, তার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করেছিলেন, এবং ওই লবিং ফার্মকে জামাতও হায়ার করেছিল। সেখানে আবু বক্কর মোল্লা, জামাত ইসলামীর সর্ব ইউরোপীয় মুখপাত্র, তিনি বলছেন কি কি টার্মস ছিল ওই লবিং ফার্ম ইনগেজ করায়, অর্থাৎ অনেক টাকা দিতে হয়, এই জন্য কি কি কাজ করবে লবিং ফার্ম, সেই যে শর্তগুলো ছিল সেগুলো তিনি দেখেছেন। এবং তিনি পরিষ্কারভাবে বলছেন যে ডক্টর ইউনূস সম্পর্কে অনেকেই জানে না। শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ডক্টর ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি বিদেশে বসে বিদেশিদের ম্যানেজ করা, লবিং ফার্ম নিয়োগ করা এবং বিপুল টাকা ব্যয় করেছেন যৌথভাবে জামাত ইসলামী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা কি বুঝলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস নামাজ রোজা করেন কিনা জানি না, কিন্তু জামাত ইসলামের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বিদেশি ফার্ম বিনিয়োগ করে, লবিস্ট বিনিয়োগ করে, বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে, বিদেশকে ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন। এটা তিনি নিজে যেমন ক্লিন্টন ফাউন্ডেশনে বললেন যে লং মেটিকুলাস ডিজাইনে, বিগেস্ট মেটিকুলাস ডিজাইনে এগুলো করা হয়েছে। নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি, অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু ঘটে নাই। আর জামাত ইসলামীর সর্ব ইউরোপীয় মুখপত্র মোল্লা সাহেব বললেন টার্মস কন্ডিশনও তিনি দেখে দিয়েছেন, এবং ওই ফার্মকে জামাত ইসলামেও ব্যবহার করত। তাহলে জামাত এবং ডক্টর ইউনূস যৌথভাবে বিদেশি ফার্ম বিনিয়োগ করে, বিদেশিদের ম্যানেজ করে এবং দেশের ভিতরে পরিকল্পিতভাবে সবকিছু করে দীর্ঘদিনের ষড়যন্ত্রের মধ্য থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। শেখ হাসিনা যে অভিযোগটা এনেছিলেন, সে অভিযোগ এখন তারাই স্বীকার করেছেন। এরপরে কি আর কিছু বলার অবকাশ আছে? শেখ হাসিনা, বিদেশি ষড়যন্ত্র এবং বিদেশিদের প্রতিভূ যারা দেশে থাকে, ডক্টর ইউনূস, জামাত ইসলাম, তাদের যৌথ ষড়যন্ত্রে ক্ষমতার থেকে সরে যেতে বাধ্য হন। এটাই হচ্ছে বাস্তবতা। আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এগুলো কথার কথা। আশা করি আমার নিজের কথা নয়, তাদের স্বীকারোক্তির মধ্য থেকে আপনাদের কাছে পরিষ্কার হয়েছে বিদেশিদের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। দেশের কোটা বিরোধী আন্দোলন ছিল নামমাত্র, কারণ ওই আন্দোলনের, তথাকথিত আন্দোলনের নেতারা নিজেরাই বলেছেন 5 তারিখে শেখ হাসিনার পতন না হলে তারা অস্ত্র হাতে তুলে নিতেন। তারাই স্বীকারোক্তি করে বলেছেন মেট্রো রেল, পদ্মা সেতু, বিটিভি ভবনে আমরাই আগুন দিয়েছি। তারাই স্বীকার করে বলছেন আমরা পুলিশকে না মারলে আমাদের আন্দোলন বেগবান হতো না। এবং তাদের ইনকলাব মঞ্চের এক নেতা তো পরিষ্কারভাবে বলছেন আমাদের টার্গেট তো ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করা, সেটা তো আমরা করেছি। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন
যে যে দলই করেন না কেন, আপনাদের কি এখনো বুঝতে বাকি আছে? শেখ হাসিনা ব্যক্তি নয়, মুক্তিযুদ্ধের পক্ষের সবচেয়ে বড় শক্তিকে সরিয়ে দিয়ে দেশটাকে আবার পাকিস্তানের স্টাইলে নিয়ে যেতে চায়। জাপানের একটি পত্রিকা তো সেভাবেই সংবাদ পরিবেশন করছে যে বাংলাদেশ কি পাকিস্তানেই যাচ্ছে। এই অবস্থার থেকে পরিত্রাণের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে সেই ৭১-এর মতো আবার ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিলে তিনি এখনো প্রধানমন্ত্রী থাকতেন। যেটা তিনি বলেছিলেন সেটা তিনি প্রমাণ করলেন যে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না। এই দৃঢ়তা তিনিই দেখিয়েছেন। বহুল আলোচিত পিটার ডি হাসের উত্তরসূরি হিসেবে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশটির সিনেট অনুমোদন দিলে ঢাকার পথে উড়াল দেবেন তিনি। এর ঠিক ১.৫ সপ্তাহ আগে ভারতের নতুন রাষ্ট্রদূত সার্জিও গোরকে মনোনয়ন দেন ট্রাম্প। কথা ছিল সার্জিও গোর ভারতের পাশাপাশি বাংলাদেশ এবং পাকিস্তানের কূটনীতির দেখভাল করবেন। তবে সেই হিসেব বদলে গেছে ১.৫ সপ্তাহের মধ্যে। ভারতের পাশাপাশি বাংলাদেশের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে আলাদা রাষ্ট্রদূত। এই দুজনের মনোনয়ন সিনেট অনুমোদন করলে শুধু পাকিস্তানের জন্য থাকবে চার্জ দ্য অ্যাফেয়ার্স। হঠাৎ করে ট্রাম্পের মতের এমন ঝটকা পরিবর্তন দুটি প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। এক, কেন ট্রাম্প আকস্মিক এমন সিদ্ধান্ত বদলালেন, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আকস্মিক বদল এবং চীন রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের সাথে কি এর কোনো সম্পর্ক আছে? ২, ভারতের যেখানে নিজের খুব কাছের বন্ধুকে রাষ্ট্রদূত করলেন সেখানে বাংলাদেশে এমন একজনকে পাঠাচ্ছেন প্রতিরক্ষা এক্সপার্ট, তার অভিজ্ঞতার ঝুলি বলছে রাজনৈতিক গন্ডগোল আর মারামারির দেশগুলোতে কাজ করতে ক্রিস্টেনসেন নিজেকে পাকা করেছেন। তেমন একজন পাকা খেলোয়াড় যার আবার আগে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে, তাকে বাংলাদেশে পাঠানোর পেছনে কি ট্রাম্প প্রশাসনের বিশেষ কোনো উদ্দেশ্য আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় বহুল আলোচিত চরিত্র ছিল পিটার ডি হাস। তিনি ছিলেন ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২৩শে জুলাই পর্যন্ত তিনি ঢাকার মার্কিন দূতাবাসে ছিলেন। ডক্টর ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ পিটার হাস বাংলাদেশ ছাড়ার পরপরই ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। হাস চলে যাওয়ার পর প্রায় ৬ মাস যুক্তরাষ্ট্র দূতাবাসের দায়িত্ব সামলান ডেপুটি চিফ অফ মিশন মেগান বোল্ডিন। এরপর ১১ই জানুয়ারি থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে আসেন ট্রেসিয়ান জ্যাকবসন। বাইডেন আমলের শেষ সময়ে নিয়োগ পাওয়া ট্রেসি ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ হিসেবেই ছিলেন। অনেকে ধরেই নিয়েছিলেন বেশ দীর্ঘ সময় ঢাকায় থাকবেন ট্রেসিয়ান জ্যাকবসন। ঠিক একইভাবে ভারত এবং পাকিস্তানেও শূন্য রয়েছে আমেরিকান রাষ্ট্রদূতের পদ, সেখানেও দায়িত্ব সামলাচ্ছেন দুজন চার্জ দ্য অ্যাফেয়ার্স। তবে দিল্লি ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ এবং রাশিয়া চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতায় হঠাৎ করে বদলে গেছে ট্রাম্পের হিসাব নিকাশ। অনেকটা আকস্মিকভাবে ২২শে আগস্ট ভারতে আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোরকে মনোনয়ন দেন ট্রাম্প। মজার বিষয় হলো সোভিয়েত বংশোদ্ভূত সার্জিও একদিকে যেমন ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ, তেমনি রাশিয়ার সঙ্গেও রয়েছে যোগাযোগ। এই বিষয়টিকে ট্রাম্প কাজে লাগিয়ে ভারতের মন গলাতে চান বলে রয়েছে আলোচনা। মনোনয়ন দেওয়ার সময় হোয়াইট হাউস জানায় সার্জিও গোর দিল্লিতে নিয়োগপ্রাপ্ত হলেও তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অর্থাৎ পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোর চার্জ দ্য অ্যাফেয়ার্স এর রিপোর্টিং বস হবেন তিনি। মনোনয়ন দেওয়ার পর সার্জিওর প্রশংসা করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর হিসেবে সার্জিওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলের জন্য আমার এমন একজন প্রয়োজন যার উপর আমি পুরোপুরি আস্থা রাখতে পারি। ৩৮ বছর বয়সী সার্জিও কূটনীতিতে তেমন দক্ষ না হলেও ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি ট্রাম্পের লেখা বই প্রকাশ করেছেন। ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারে অর্থ সংগ্রহে বড় ভূমিকা রাখেন এবং ওয়াশিংটনে ট্রাম্পের বিশ্বস্ত সহযোগীদের নিয়োগেও সহায়তা করেন। গোর বাগড়া দেয় ইলন মাস্ক মন মতো নাসার প্রধান নিয়োগ করতে পারেননি, তাতেই চটেছিলেন এই ধনকুবের। গোরকে বলেছিলেন সাপ। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি দিল্লিতে রাষ্ট্রদূত হলে হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে, আবার তার নিয়ন্ত্রণে থাকবে প্রতিবেশী দেশগুলোর আমেরিকান কূটনীতিকেরা। ফলে এদিক থেকেও বাড়তি সুবিধা তৈরি হতে পারে ভারতের জন্য। দর্শক,
ভারতের সার্জিও গোরের নিয়োগ চূড়ান্ত হবে আমেরিকান সিনেটের অনুমোদনের পর, আর সেই অনুমোদন পেতে কিছুদিন লাগতে পারে। তবে এরই মধ্যে বাংলাদেশের জন্য এসেছে চমক। চার্লস দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসনের পরিবর্তে পূর্ণ রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। তার নিয়োগ ও অনুমোদনের জন্য পাঠানো হয়েছে সিনেটে। এই দুজনের নিয়োগ চূড়ান্ত হলে এই অঞ্চলে একমাত্র পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনীতি চলবে চার্লস দ্য অ্যাফেয়ার্স এর মাধ্যমে। গত জানুয়ারি থেকে এই দায়িত্বে আছেন নাতালি এবাকের। বাংলাদেশেও চার্লস দ্য অ্যাফেয়ার্স নিয়োগ দেওয়া হয় জানুয়ারিতে। প্রশ্ন হলো 8 মাসের মাথায় কেন পরিবর্তন আনার কথা ভাবলেন ডোনাল্ড ট্রাম্প? ট্রেসিয়ান জ্যাকবসনকে কি কোনো কারণে মিশনে ব্যর্থ মনে করা হচ্ছে? সূত্রগুলো বলছে বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা 3টি ইস্যু সুরাহা করতে পারছে না যুক্তরাষ্ট্র দূতাবাস। একটি হলো রাখাইন করিডোর। ব্যাপক আলোচনায় আসার পর বিষয়টি নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী থেকে কড়া আপত্তি জানানো হয়। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতি আগ্রহী ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল, কিন্তু সরকার জনরোষে পড়ে বিষয়টি থেকে আপাতত সরে আসে। 2019 সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার আরো একটি ইস্যুতে 2টি চুক্তি করার চেষ্টা করে আসছে, সেটি হলো প্রতিরক্ষা চুক্তি। শেখ হাসিনা সরকার আমল থেকে দেশটি চুক্তি 2টি করার চেষ্টা করে আসছে। 2019 সালের জানুয়ারি থেকে অস্ত্র বিক্রির প্রসঙ্গ তুলে বাংলাদেশের সঙ্গে সামরিক চুক্তির বিষয়টিকে সামনে আনে যুক্তরাষ্ট্র। 2টি চুক্তির খসড়া তারা বাংলাদেশ সরকারকে দিয়েছে। একটি হলো আকসা, আরেকটি হলো জিসুমিয়া। নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আকসা বা দ্য একুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট হচ্ছে সামরিক রসদ বিষয়ক একটি রূপরেখা চুক্তি। মূলত সামরিক রসদ সরবরাহ এ সংক্রান্ত নানা ধরনের সেবা আর মেরামতের উপাদান রয়েছে এই চুক্তিতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 2002 সালে শ্রীলঙ্কার সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জিসুমিয়া বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট হচ্ছে মার্কিন সরকার ও মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইকারী দেশের সরকার ও সমরাস্ত্র বিষয়ক বিশেষায়িত সংস্থার মধ্যে সম্পাদিত গোপন তথ্য বিনিময় চুক্তি। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র যে 4টি সামরিক চুক্তি সই করেছে তার মধ্যে এটি অন্যতম। 2002 সালে ভারতের সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। 2019 সালের 13 এপ্রিল ওয়াশিংটনে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে তখনকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের বৈঠক হয়েছিল। সে বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র এই 2টি চুক্তি করার চেষ্টা করে আসছিল, কিন্তু 2022 সালে তখনকার শেখ হাসিনার সরকার সরাসরি না করে দেয়। মূলত তারপরে পিটার হাসকে পাঠানো হয় বাংলাদেশে। শেখ হাসিনার বিদার পর অধ্যাপক ইউনূসের আমলেও দেশটি চুক্তি 2টি সম্পাদনের চেষ্টা করে আসছে। বিশেষ করে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন এই 3টি বিষয় নিয়ে অনেক দৌড়ঝাঁপ করেছেন। তবে রাখাইন করিডোর আর প্রতিরক্ষা চুক্তি 2টিতে কোনো সাফল্য আসেনি। জ্যাকবসনের আগে পিটার হাসও এই অ্যাসাইনমেন্টে ফেল করেছিলেন। জ্যাকবসনের জায়গায় পাঠানো হচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে, যার একসাথে বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে, রাজনৈতিক সংঘাতময় দেশগুলোতে কাজ করার এক্সপিরিয়েন্স, সাথে ঝুলিতে আছে প্রতিরক্ষা খাতের বিশাল ক্যারিয়ার। ব্রেন্ট ক্রিস্টেনসেনের জীবন বৃত্তান্ত বেশ জটিল। এক কথায় বলা যায় সংঘাতময় পরিস্থিতি নিয়ে তিনি রীতিমতো বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ব্রেন্ট ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকার দূতাবাসে আগেও তার কাজ করার অভিজ্ঞতা আছে। 2019 থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় আমেরিকান দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর দায়িত্ব পালন করেন। তবে গত কয়েক বছরের বিশেষ কিছু অ্যাসাইনমেন্টের সঙ্গে সরাসরি যুক্ত হন বেঞ্চ। 2022 সালের আগস্ট থেকে গত জানুয়ারি পর্যন্ত ছিলেন কমান্ডার অফ ইউনাইটেড স্টেটস কমান্ডার বৈদেশিক নীতি উপদেষ্টা। তিনি এই প্রতিষ্ঠানের বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের বৈদেশিক নীতি সংক্রান্ত প্রভাব বিষয়ে পরামর্শ দেওয়ার কাজ করেন। এরপর জানুয়ারিতে তাকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্ব পালনকারী সিনিয়র অফিসার হিসেবে মনোনীত করেন ট্রাম্প প্রশাসন। ঢাকায় আসার আগেও বেন্টের সমর সংশ্লিষ্টতা আমরা দেখতে পেয়েছি। 2016 থেকে 2019 সাল পর্যন্ত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল